बंगाल की भूमि पर कोई माई का लाल बाबरी मस्जिद नहीं बना सकता। ভারতের এমন কোন শক্তি নেই যেটা অযোধ্যায় করে দেখিয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর। আমি আজকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছি, অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, তার দোসর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, অভিষেককে। রাজ্যের প্রশাসন এখন তার হাতে নাই বলছে, তাহলে সেন্ট্রাল ইলেকশন কমিশনের এমসিসির মধ্যে আছে। আমার অনগোয়িং প্রসেস, ক্ষমতা থাকলে কেউ আটকে দেখা। भाइयों बहनों, मुझे बताओ, अयोध्या में राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? जोर से बोलो, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? एक मुगल, अंग्रेज, कांग्रेस, ममता, सभी लोगों ने मिलकर 550 साल से राम मंदिर नहीं बनाने दी। आपने 19 में मोदी जी को चुना, मोदी जी ने राम मंदिर बनाकर जय श्री राम कर दिया। अरे ममता बनर्जी का चट्टा पट्टा हुमायूं कबीर, वो कहता है कि बंगाल की भूमि पर हम बाबरी मस्जिद बनाएंगे। ममता बनर्जी, कान खोलकर सुन लो, ये बंगाल हिंदुस्तान में है, भाजपा सरकार आने वाली है। बंगाल की भूमि पर कोई माई का लाल बाबरी मस्जिद नहीं बना सकता। उसने छलावा करने के लिए हुमायूं कबीर को बाहर निकाला और हुमायूं कबीर के माध्यम से भाईपो बाबरी मस्जिद बना रहा है। अरे ममता दीदी, आपका टाइम पूरा हो गया है, अब भाजपा का टाइम शुरू हुआ है, बाबरी मस्जिद नहीं बन पाएगा। গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় বাবরি মসজিদ সম্বন্ধে কথা বলেছে, আমি পরিষ্কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গৃহমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে বলছি যে আমি 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদ আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের পক্ষ থেকে 6 ডিসেম্বর 2025 আমি বাবরি মসজিদের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করেছিলাম। সেখানে প্রায় 4 লক্ষ মানুষ এর উপস্থিতিতে যেদিন এই ভিত্তি স্থাপন করা হয়েছিল, রাজ্যের সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে পুলিশ প্রশাসন শুরু থেকেই যেভাবে বেলডাঙ্গা থানা বা এখানকার যে এসডিপিও ছিল, সদ্য ট্রান্সফার হয়েছে উত্তম গড়াই, তারা সরাসরি এই বাবরি মসজিদের যাতে ল্যান্ড বা জমি আমি খরিদ করতে না পারি, যতজন ব্যক্তিকে ল্যান্ড পারচেজ করার জন্য দরদাম ফাইসলা করেছিলাম, বা 2-1 জনকে, কাউকে 40 লাখ, কাউকে 30 লাখ, এরকম করে এগ্রিমেন্টও করেছিলাম যে আমি ল্যান্ড নেব, এই ল্যান্ডে বাবরি মসজিদ হবে। রেজিস্ট্রি করার যখন ডেট,
তার আগেই উত্তম গড়াই আর বেলডাঙ্গা থানার পুলিশ আর তৎকালীন এসপি কে সাদিরাজ তার নেতৃত্বে যেভাবে প্রতিবন্ধকতা করা হয়েছিল, আমি তার ভুক্তভোগী। এবং কে সাদিরাজের হয়ে লিওজ করত হরিয়ারপাড়ার আইসি অরূপ রায়। তারা প্রতি মুহূর্তে চাইছিল যে যেভাবেই হোক বাবরি মসজিদের শিলান্যাস যাতে না হয় বা ভিত্তি স্থাপন না হয়। কিন্তু অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছিল, যারা একদিন অপপ্রচার করেছিল যে বাবরি মসজিদ যদি শুরু করা হয় তাহলে এখানে নাকি আইন শৃঙ্খলার চরম অবনতি হবে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা হবে। আমি সেই সমস্ত রাজ্যের প্রশাসন এবং কেন্দ্রের অমিত শাহকে বলতে চাই যে আপনি 6ই ডিসেম্বর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখনো আছেন, আর সেদিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার মুখ্য সচিব, তার ডিজিপি, তার মুখ্য পুলিশের সচিব সবাই ছিলেন। এখন হয়তো আপনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিন্তু সেদিন আপনি আটকাতে পারেননি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আমি হুমায়ুন কবির একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যে অর্থ আহ্বান করেছিলাম, যেভাবে মানুষ অর্থ সাহায্য করেছে, নগদ অর্থের পরিমাণ 8 কোটি সামথিং। আর মেটেরিয়ালস আছে যেখানে ইট কয়েক লক্ষ, পাথর, সেন্ট মানে বালি, রড, অর্থাৎ কিছু সামগ্রী যেভাবে দান পড়েছে সেখানেই রয়েছে, সেটা কেউ সেল করেনি। সিমেন্ট অনেককে দোকানে দেওয়া আছে, যখন আমাদের যেমন লাগবে দোকানে যাদের যাদের হার্ডওয়ার্কস এর ব্যবসা করে, যারা সিমেন্টের ব্যবসা করে তাদেরকে দেওয়া ছিল একটাই কারণে, যে সিমেন্ট যদি পড়ে থাকে তাহলে সেই সিমেন্ট জমে যায়, কাজের অযোগ্য হয়ে যায়। বাকি ইট, পাথর, বালি, অন্যান্য সামগ্রী যে যা দিয়েছে সেখানে আছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি অমিত শাহকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনাদের প্রশাসন, আপনিও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনিও মুখ্যমন্ত্রী ছিলেন, আমাকে রুখতে পারেননি। আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলাম 6ই ডিসেম্বর 2025। স্টিল নাও বাবরি মসজিদের কাজ চলছে। ভারতের এমন কোন শক্তি নেই যেটা অযোধ্যায় করে দেখিয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর। আমি আজকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছি, অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, তার দোসর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, অভিষেককে। রাজ্যের প্রশাসন এখন তার হাতে নাই বলছে, তাহলে সেন্ট্রাল ইলেকশন কমিশনের এমসিসির মধ্যে আছে আমার অনগোয়িং প্রসেস। ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক। অমিত শাহকে চ্যালেঞ্জ করছে আমার কাজ বন্ধ করে দেখাক। রাজ্য সরকারকেও চ্যালেঞ্জ করছে আমার মিস্ত্রিরা যে কাজ করছে সেটা ভোটের পরে কেন, এখনই করে দেখাক। আমি হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছি কারো শক্তি নাই বাবরি মসজিদের আমার পারচেজ করা ল্যান্ডের জায়গায় কাউকে পা দিতে দেবো। আমার জীবন চলে গেলেও সে অমিত শাহ লোক হলেও তার মোকাবেলা করব। মমতা ব্যানার্জি চিটিংবাজ মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তার প্রশাসন। আর আমি যদি কোনো এমসিসি ভায়োলেশন করে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমার নামে মিথ্যা করে রটনা হচ্ছে যে আমাকে নাকি গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আমি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত নই যাকে
ইলেকশন কমিশনের কোনো প্রশাসন বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে তার গতিপথ আটকায় বা তাকে অ্যারেস্ট করে জেলে পড়ে। যে মমতা ব্যানার্জি এত দ্বিচারিতা করছে, যে অভিষেক ব্যানার্জি এত দ্বিচারিতা করছে, রাজ্য প্রশাসনকে সুবিধা ভোগ করছে। আমি একজন মুসলমান, আমি একটা আমজনতা উন্নয়ন পার্টি খুলে যখন আমি হেলিকপ্টার চাপতে গেলাম, তখন দীপক অধিকারী সে এসে মুর্শিদাবাদের অলিতে গলিতে হেলিকপ্টার নামাতে পারছে। আমাকে এখানকার প্রশাসনের পিডব্লিউডি, লোকাল থানা, ফায়ার ব্রিগেড প্রতি পদে পদে আমাকে 3 জায়গায় হেলিপ্যাড করা করেছে, 3 জায়গায় রিজেক্ট করেছে। আমি বাবরি মসজিদের নিজস্ব ট্রাস্টের জায়গার উপরে লাস্টে হেলিপ্যাড করেছিলাম, সেখানেও 3 লক্ষ টাকা খরচ করানোর পর বলেছে জাতি সেন্টিমেন্ট আছে, এখানে হেলিপ্যাড নামানো যায় না। আমি চ্যালেঞ্জ করছি ইলেকশন কমিশনের ও প্রশাসনকে, চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে। হুমায়ুন কবিরের ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন যে আছে, যে ট্রাস্ট, সেই ট্রাস্টের মুসলমানদের অর্থ সাহায্যে, মুসলমান জাতির অর্থ সাহায্যে যে নগদ 8 কোটি সামথিং পাওয়া গিয়েছে, 9 কোটিরও বেশি টাকার ল্যান্ড পারচেজ করা হয়েছে। এখন যে কাজ চলছে, আবার বিজনেসের টাকা ওখানে ঢুকিয়ে কাজ অনগোয়িং রেখেছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শয়তানি করে ওপেন ফোরামে বলেছে যে মুসলমানরা কেউ যেন বাবরি মসজিদ করতে টাকা দিও না। যখন কাজ শুরু হয়নি তখন আরেকজন বিধর্মী অমুসলিম অধীর চৌধুরী এরকম আঙুল তুলেছিল যে বাবরি মসজিদ এত ইট পড়ে আছে, দেখছি এত মেটেরিয়ালস আছে, বাবরি মসজিদের কাজ হচ্ছে কেন? অধীর চৌধুরীকে আমি বলেছিলাম অনেক বাজে ভাষায়, কারণ একটা বিল্ডিং করতে গেলে তার যে নবস, তার যে ল্যান্ডের যে রায়াত পরিবর্তন করা, অর্থাৎ বিউটিশিয়ান কনভার্সন করা, এবং সেটা অফিসিয়ালি একটা ডিপিআর তৈরি করা, যেটাকে ডিপিআর প্রজেক্ট তৈরি করে সেটাকে সরকারের জায়গায় অ্যাপ্রুভাল দিতে গেলে যারা পুলিশ দিয়ে আমাকে ল্যান্ড পারচেজ করতে দিচ্ছে না, আমি সেই সরকারি আধিকারিকদের কাছে আমি কোনো ডিপিআর অ্যাপ্রুভালের জন্য পাঠাইনি। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রাইভেট সংস্থার ইঞ্জিনিয়ারদের দিয়ে আমি সেই কাজ সম্পূর্ণ করেছি। যারা গায়ের কিছু লোক যে সমস্ত কিছু মুসলমানকে তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট উটকিয়ে বাবরি মসজিদ সম্বন্ধে অনেক বাজে কথা বলাচ্ছে, অনেক সস্তার ইউটিউবার হয়েছে, তারা ওখানে প্রতিদিন যেভাবে খবর করছে, প্রতিদিনের সকালবেলায় উঠে কে পায়খানায় গেল, কে বাথরুম করলো, এসবেরও বাবরি মসজিদ নিয়ে ডেলি বাই ডেলি খবর করছে। ওই জন্য আমি স্ট্রংলি বলেছি কোন মিডিয়া সেলকে আমার জায়গায়, ট্রাস্টের জায়গায় আমি অ্যালাউ করবো না। আমার ট্রাস্টের জায়গায়, আমি ট্রাস্টের কর্ণধার, আমি রিজাইন দিয়ে দিয়েছি। কারণ আমাকে ভোটের নিয়মে কন্টেস্টিং ক্যান্ডিডেট হতে গেলে আমার কোনো ট্রাস্ট বা কোনো সুবিধার জায়গায় থাকা যায় না। আমি যেদিন মনোনয়ন করেছি তার আগের দিন রিজাইন করে দিচ্ছি। আমাদের যে ট্রাস্টের প্রেসিডেন্ট ছিল সেও মুর্শিদাবাদ 64 ক্যান্ডিডেট ডক্টর আবুল হাসনাত, তাকেও রিজাইন করে দিয়েছি। এর মধ্যে একজন ভুইফোর ক্যাশিয়ার, যে ক্যাশিয়ারের কোনোদিন খোঁজ লাইনি, ক টাকা পেলাম আর ক টাকা কার জমি কিনতে গেলাম, যে জমির 5 লাখ টাকা কাটা সে 10 লাখ টাকা কাটা দাম নিচ্ছে, ক্যাশিয়ার তখন বাড়িতে ঘুমাচ্ছিল। এখন আবার সে সুমিত রায় তাকে ফোন করেছে, বাংলায় একটা কথা বললে যে বাবু বলে ভাইরা ভাই, আরে তোর শালির যে গুহা মেরে দিবে তার জন্য তোকে ভাইরা ভাই বলছে, তা তোর জাত মেরে দিবে। আমি তার বাজে ভাষায় বললাম না, এই মাইনুল তুই তো শুভেন্দুকে বাপ বলিস, তুই তো শুভেন্দুকে যে বাপ বলিস, শুভেন্দুর সাথে মাথা নাড়া করে এসছিস।
শুভেন্দুর একটা আলাদা রোগ আছে, সেটা আমি জানি, আজকে প্রকাশ করবো না, পরে করব। লোকে তো এই ছেলের সাথে প্রেম করে, শুভেন্দু বেটা ছেলের সাথে করে, সমগামী প্রেম করে। তা তুই তো তার বাড়িতে গিয়ে মাথা নাড়া করে এসছিস। তুই আবার সুমিত রায়ের ফোন পেয়ে তুই আঙুল ফুলে কলা গাছ। তোদের জবাব আমি চোখা বের পরে সবার জবাব দিব, একে একে সবার জবাব দিব। তোদের কত রকম তোরা চালাকি শিখেছিস, তার চালাকির জবাব হুমায়ুন কবির একাই কাফি। মমতা ব্যানার্জি যেমন নিজে হেরে শুভেন্দুর কাছে, আমাদের সিগনেচারে পরিষদীয় নেত্রী হয়ে আবার শপথ নিয়েছিল 5 তারিখে 2021 সালে। সেই নির্লজ্জ মমতা ব্যানার্জি আমাদের সিগনেচারে পরিষদীয় নেত্রী হয়ে পরে জিতেছে, কিন্তু প্রথমে তো আমাদের সই লেগেছিল। সে আমাদেরকে প্রকাশ্য বলে আমি একাই 100। আমি আজকে মমতা ব্যানার্জিকে আর অমিত শাহকে দুজনকে বলছি হুমায়ুন কবির একাই 100। হুমায়ুন কবির যতক্ষণ জিন্দেগিতে আছে, বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি। আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দিব। তারপরে ওখানে না হয় বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। যেমন গির্জা থাকে, আমাদের কবরস্থান থাকে, চার্চের অনেক কবরস্থান থাকে। এই গোকর্ণতে আছে, দেখেছি অনেক কবর। এই কৃষ্ণনগরে যান, কৃষ্ণনগরের রেল লাইন দিয়ে যারা যায় দেখেন কত সমাধি আছে। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200-100 জনের সমাধি স্থল করে দেবো আমি হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে। মুসলমানদেরকে উস্কানো। মমতা ব্যানার্জি মুসলমান তোমার 7 গোষ্ঠীর খাটাস হয়, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে। তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ, তুমি জিতো না। হিন্দুদের ভোটে জিতে তুমি বিজেপিকে আটকাও, মুসলমানদেরকে শুধু উস্কাবা। 3 বার মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি করবা। এই চালাকি 4 মে চ্যালেঞ্জ থাকলো। অমিত শাহর ক্ষমতা থাকে তো অমিত শাহ মেজরিটি করে দেখাক, আর মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে তো 3 বারের মুখ্যমন্ত্রী, সে 4 মে। মুসলমানরা আজকে 100 মুসলমানের মধ্যে গোটা পশ্চিম বাংলায় কিছু দাড়িওয়ালাকে, কিছু টুপিওয়ালাকে নামিয়েছে, আমার বিরুদ্ধে ডাইরেক্ট কেস করছে, অনেক বাজে বাজে কথা বলছে। এই দাড়িওয়ালা যে কটা করছে, এই দাড়িওয়ালাকেও আমি যদি বেঁচে থাকি, যে কটা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ দিচ্ছে, আমি আল্লাহকে বড় করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত কবর দেবো এদেরকে। কোন বাপ আছে তোদের আটকে লাই? তোর কোন অভিষেক বাপ আছে? তোর কোন মমতা ব্যানার্জি, তোর বাপের সাথে কি সম্পর্ক আছে তোদের দেখাবো। এই কয়েকটা দাড়িওয়ালাকেও দেখাবো, কয়েকটা টুপিওয়ালাকেও দেখাবো, আর কয়েকজন যারা উল্টো পাল্টা ভাষায় হুমায়ুন কবিরকে গাল দিচ্ছে। আমি হুমায়ুন কবির বেঁচে যতক্ষণ আছি, আমার লাশ পড়ার আগে 100 লাশ কবরস্থ করব, তারপরে হুমায়ুন কবিরের কবরস্থ হবে। আমি চ্যালেঞ্জ থাকলো, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছি। এদের সঙ্গে কি সম্পর্ক আছে আমি অনেক প্রমাণ দিয়েছি। মমতা ব্যানার্জি বাল ঠাকরে ছেলে উদ্ধব ঠাকরেকে রাখি পড়ায়, সে আবার মুসলমান দরদি। অমিত শাহ বলেছে, নিজেই বলেছে তো, যে 20 বছর যদি বিরোধী আসনে থাকি তাও হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সঙ্গে আমরা। আরে বাবরি মসজিদের অমিত শাহ তুমি কত ক্ষমতাবান। আমি তো 6 ডিসেম্বর, তুমি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি আমাকে রুখতে পেরেছেন? আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, কেয়ারটেকার ছিলেন, ফুল ফর্মে ছিলেন, আপনি আমাকে আটকাতে পেরেছিলেন? আমি বলেছিলাম হুমায়ুন কবির ডাক দিলে রেজিনগর থেকে
বহরমপুর 30 কিলোমিটার রাস্তা হুমায়ুন কবিরের দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে বলেছিলাম তো আমি ছিল। আর যারা আশঙ্কা করেছিল যে বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে, কটা দাঙ্গা হয়েছে, কটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছে। বেলডাঙ্গাতে আলাউদ্দিন বলে একটা ছেলে ঝাড়খণ্ডে মার্ডার হয়েছে 16 জানুয়ারি শুক্রবার। যখন রাস্তা অবরোধ করলো মমতা ব্যানার্জি কি বললো? পাগলি বললেন শুক্রবারে জুম্মার লোকরা নামাজ পড়তে যায়, বলে শুক্রবারে মুসলমানরা নামাজ পড়ে সেখানে একটু এধার ওধার করে, তারা লম্ফঝম্প করে। মুসলমানরা শুক্রবারে লম্ফঝম্প করে, আইন শৃঙ্খলার অবনতি করে। যখন অসীম সরকার বিজেপির এমএলএ কোরআনের অপমাননা করলো, এই মমতা ব্যানার্জি যখন বলছে ও যা উন্নয়ন করেছে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তার উন্নয়ন শেষ হবে না। এই দাঁড়িয়েওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, এই মুসলমানদের মোকাবেলা করার জন্য হুমায়ুন কবির প্রস্তুত আছে। মমতা ব্যানার্জির এত বড় স্পর্ধা, সে কোরআনের সঙ্গে কম্পেয়ার করে নিজের উন্নয়নে। সে বলে যে কোরআনের পাতা শেষ হয়ে যাবে, তাও আমার উন্নয়ন শেষ হবে না, আমার স্কিমের প্রচার শেষ হবে না। এই দাড়িওয়ালা হারামখোর মুসলমান, যারা চটি চাটছিস, যারা মমতার পা চাটছিস, তারা কেন প্রতিবাদ করিস না রে? তোরা হারাম খেয়ে তোরা আল্লাহর সাহায্য পাবি? তোদেরকে কবরের শিখ পুড়ি রড পুড়ি ছাকা দেবে, তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি ছুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চৌঠা মে পার হোক, যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো, তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরে থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে শেল্টারে রেখেছে, তাদের সাথেও বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চৌঠা মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করব। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট, কি নামই বেড়ায় না আমার, মুখারুলরা কি, হ্যাঁ, যাকে অ্যারেস্ট করে দেখিয়েছে খুব ক্রেডিটলিতে, আমার সিআইডি অ্যারেস্ট করেছে, তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে রাখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিমবাংলার সিআইডি আইবি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি নেবে, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ করছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে না, সে বাড়িতে রেখেছে না, সে কোথায় রেখেছে? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি, যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বোম বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দেবো, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাব না। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বোম বেঁধে বেড়ায়, বেআইনি কাজ করে বেড়ায়, হিরোইন খেয়ে বেড়ায়, গেঁজা খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পারলে আমার বাবরি মসজিদ আটকান। আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সে তো আটকাতে পারবেন না, এখন তো আছেন ক্ষমতায়।
ইলেকশন কমিশনের তো অনেক পাওয়ার, আমি যদি কোনো বেআইনি কাজ করুক আমার বিরুদ্ধে অ্যাকশন করুক না, করে দেখেন না। মমতা ব্যানার্জি সিআইডি আইবি শুধু সরাসরি না পেরে শুধু এক শ্রেণীর মুসলমানকে দিয়ে আমাকে গাল দেওয়া, এই যে কটা দাড়িওয়ালা আস্ফালন করছে দাড়িওয়ালাদের আগে আমি শায়েস্তা করব, দেখে আমার মোকাবেলা কি করে। আমার সঙ্গে কতজন আছে আর তোদের সঙ্গে এই দাড়িওয়ালা মুনাফেক যারা মমতা ব্যানার্জির পা চাটছিস, এখনো মমতা ব্যানার্জির হয়ে শিখানো কথা বলছিস, অভিষেকের ওই সুমিত রায়ের শিখানো কথা বলছিস, বেলডাঙ্গার এই ছোড়া, দুদিনের ছোড়া, সে আবার আমাকে হাতে পায়ে ধরে 3-4টে ডায়াসে বক্তৃতা বলে নিয়ে সুমিত রায় ফোন করেছে আর মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। আরে কেন বলবে না, এত বড় স্পর্ধা কোথা থেকে হয়? আমরা কি রক্ত মাংসের মানুষ না অন্য কিছু? আমাদের ধৈর্যের পরীক্ষা যেদিন, ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে সেদিন আমরা মরার আগে বলছি তো 100টা লাশ আগে পুঁতবো, তারপরে আমার কবর হবে। কি চাই, কি করতে চাই তারা, কি করতে চাই? আসুক না আমার সামনে, দাঁড়াক না। বেশি ফুটানি হয়ে গেছে। সুমিত রায় ফোন করেছে আর মনে হচ্ছে যেন একবারে বাপ পেয়ে গেলাম, বাপের কথাই যা খুশি করব। আমি তো তোর বাপ মা দাদু দাদি সবাইকে চ্যালেঞ্জ করি রে। মমতা ব্যানার্জি তুরকে, ওই অমিত শাহ তুরকে, শুভেন্দু তুরকে, তাদের চ্যালেঞ্জ করি। তুই তো আমার কাছে চুনোপুটি রে। তোরা আবার আস্ফালন করে বেড়াচ্ছিস যে হুমায়ুন কবির খারাপ লোক, তোরা কত ভালো, তোদের কত গুরুত্ব, তোদের মুখে মুছে দিবে 4 তারিখের পরে। এই অভিষেকই তোদের মুখে মুছে দিবে, দেখে ডায়াসে তুলছে তো। এরপরে অভিষেক কোথায় থাকবে দেখে নিবি। আমি চ্যালেঞ্জ করছি, অভিষেক 4 তারিখে রাত 2টোয় ফ্লাইটের টিকিট কেটে দুবাই পালাবে। তখন তো কোথায় যাবি রে? তোর গলা চেপে ধরে তুলে এনে তোকে এই বাবরি মসজিদে কবর দেবো, দেখি তোর কোন বাপ তোকে আটকিলে। হাতির পা দেখেছো তোমরা? ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101 কে কবরে যাবে, তার আগে না। দাদা ওয়েট করুন না, আরো 2-3 দিন আছে, ওয়েট করুন। কয়লা চোর, বালি চোর, তুলাবাজ, তারপরে সুদীপ্ত সেনের টাকা নিয়ে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, চোরের মায়ের বড় গলা। এদের যে আইপ্যাকের আজকে অপেক্ষা করেন, কাল পর্যন্ত প্রতীক জৈনকে যদি বাংলায় পান, প্রতীক জৈনের স্ত্রীকেও ডেকেছে ইডি, তার ভাইকেও ডেকেছে, রাত্রের মধ্যেই যাবে লকআপে। যাকে ধরেছিল তাকে তো 6 দিনের জন্য 10 দিনের জন্য ইডি হেফাজতে চলে গেছে। অপেক্ষা করেন না, হিম্মত থেকে তো হুমায়ুন কবিরের গায়ে হাত দেখ, ইডি দেখ, ইলেকশন কমিশন দেখ, মমতা ব্যানার্জি দেখ। আমি চ্যালেঞ্জ করছি, এরা এখানকার এই কয়েকজন দাঁড়িয়েওয়ালা তো চুনোপুটি। আমি তো বলছি ভারতবর্ষের যারা এত বড় বড় শক্তিমান, সেই সব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সিবিআই, ইডি, এনআইএ, রাজ্যের সিআইডি, আইবি, তাদের সকলকে চ্যালেঞ্জ করছে, হুমায়ুন কবিরের যদি কোন রকম কোনো ত্রুটি থাকে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইনকোয়ারি টিম বসাক, প্রমাণ করুক, অ্যারেস্ট করে নিয়ে যাক। কেন এত অপপ্রচার, কেন এত নোংরামি, কেন এত হুমায়ুন কবিরকে ছোট করার অপচেষ্টা? হুমায়ুন কবির কারো খেয়ে বসে নাই, বিজেপির সাথে কোনো সম্পর্ক নাই। আর মমতা ব্যানার্জি, আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে বাংলার মুখ্যমন্ত্রী হতে দেব না। তোমার যত শক্তি থাকে লাগাও, এখনো 6 দিন সময় আছে। চ্যালেঞ্জ করলাম, মমতা ব্যানার্জি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে না। কার শক্তি কত বেশি 4 মে দেখাবো। হুমায়ুন কবির কতটা মানুষের কাছে প্রিয়, যতই অপপ্রচার করুক। আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ছিলেন, হাইকোর্টের অর্ডারে আপনার দপ্তরের 19 কোম্পানি ফোর্স সেখানে পাহারা দিয়ে বাবরি মসজিদের
ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে। আর এই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন আটকাতে না পেরে দাঁড়িয়ে থেকে অসহায়ের মতো রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করেছে। আমরা যদি সেদিন মনে করতাম যে ওই বেলা 12টা থেকে বেলা 5টা পর্যন্ত রাস্তা পুরো জাম করে রাখতে, তা রাখতাম। কিন্তু আমি মানবিকতার খাতিরে যে অনুষ্ঠান 2 ঘন্টা চালানোর কথা, সেই অনুষ্ঠান আমি 1 ঘন্টাতে শর্টকাট করে, শুধুমাত্র মানুষের কোনো ক্ষতি করব না বলে, মানুষকে কোনো কষ্ট দেব না বলে। আর আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বাবরি, তোদের বাপের টাকায় বাবরি মসজিদ করছে আমি? মুসলমানদের যারা সাহায্য দিয়েছে তারা যদি আমার কাছে এসে বলে আপনি বাবরি মসজিদ প্রতারণা করেছেন, আমি 100 টাকা দিয়েছি, আমাকে ফেরত দেন, এক্ষুনি নিয়ে যাবে। কেউ যদি বলে আমি 10,000 দিয়েছি, আর এক চিটিং মাছ দাঁড়িয়েওয়ালা সুন্দরবন থেকে 1 কোটি টাকার ঘোষণা করেছিল, 1 টাকা না করে দেয়নি। এই অভিষেক একজন 80 কোটি টাকা ঘোষণা করেছিল, অভিষেক তার ব্যবসা লাটে তুলে দিয়েছে যাতে এখানে টাকা না দেয়। তাকে এত রকম হ্যারাস করেছে, তার ব্যবসা একদম ডকে তুলে নিচ্ছে। কি আছে, তুই আটকাতে পেরেছিস অভিষেক? পারবি না। আমি বেঁচে থাকবো, বাবরি মসজিদ করব করব করব। তোদের কারো 14 পুরুষের ক্ষমতা নাই বাবরি মসজিদের ধারে কাছে আসিস। আমারও বাহিনী আছে, আমিও মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে, যে মুসলিম হোক আর যে দাড়িওয়ালা হোক বাবরি মসজিদের বিরোধিতা করবে, তাকে ওইখানে আলাদা একটা আরো 5 বিঘি জায়গা কিনবো, দিয়ে তাদের কবর দেব। ওইখানে একটা কবরস্থান হবে, হ্যাঁ, সমাধিস্থল হবে। পাল্লে আটকে নিবি, দাঁড়িয়েওয়ালারা কয়েকজন আটকে নিবি, আর অন্য যারা চটি চেটে খেছিস, পা চেটে খেছিস, তারাও আটকে নিবি, পারলে হবে। সবাইকে শুভেচ্ছা জানাবো। বাংলার নববর্ষ, আমরা বাঙালি, বাংলা মাসটা আমরা যেন ভুললেই গেছি। আগে আমরা ধুমধাম করে যারা ব্যবসা করতো তাদের হালখাতা করতাম। সারাদিন আমাদের বন্ধু কাপড়ের দোকান ছিল শক্তিপুর সেপালি, এখনো আছে সেপালি ক্লথ শপ। 1 বৈশাখ আসলেই সকালবেলা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওদের কাছে থাকতে হতো। এখন এই রাজনীতির কচকচানিতে গিয়ে সব ভুলে যেতে বসেছি। তবুও আজকে 1 বৈশাখ, নববর্ষ বাংলা, সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো। আর অমিত শাহ আর মমতা ব্যানার্জি, ওই মোদি আর দিদি কি সম্পর্ক আছে, তাদের ধিক্কার থাকলো। তারা যেন আগামী দিনে বাংলার মানুষের কাছে কোনো সম্মান না পায়, এটাই 1 বৈশাখের দিন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, ফরিয়াদ করব।